আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 শুরু হচ্ছে এবং রাউন্ড অফ 16-এ আমরা যদি প্রথম দিককার ম্যাচগুলোর কথা চিন্তা করি, রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ, দ্য মাদ্রিদ ডার্বি সবচেয়ে হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে এবং ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে বড় মতো এই ম্যাচের একটা সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল বাংলাদেশ সময় রাত 2টায় রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলতে যাবে এবং ক্লিয়ার কাট ভাবে চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সটে রিয়াল মাদ্রিদকে সকলে ফেভারিট বলবেন এবং স্বাভাবিকভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের ঘরের মাঠে সব রকমের অ্যাডভান্টেজ নিজেদের পক্ষে রাখতে চাইবে। তবে যারা সাম্প্রতিক সময়ে ফুটবলের খোঁজখবর রাখছেন, অতি সাম্প্রতিক পারফরমেন্সটা অর্থাৎ বিভিন্ন কম্পিটিশনে এই দুটো দল কেমন পারফর্ম করছে সেটার প্রেক্ষিতে অ্যাথলেটিকো মাদ্রিদেরও এবার কিছু না কিছু চান্স থাকছে। আমি এখানে ক্লিয়ার কাট ফেভারিট হিসেবে রিয়াল মাদ্রিদকে আলাদা একটা ব্র্যাকেটে রাখছি, কারণ চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত অভিজ্ঞতা এবং রিয়াল মাদ্রিদ যেভাবে গেম ম্যানেজ করে সেটা খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা বলে যাচ্ছি যে অ্যাথলেটিকো মাদ্রিদ এবার ভিন্ন একটা কিন্তু স্ট্যান্সে নিজেদেরকে দেখতে পাচ্ছে। এবারে ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ অন্য যে কোনো সময়ের তুলনায় সত্যিকার অর্থে ভিন্ন রকম, তাই ভিন্ন রকম কোনো কিছু হলেও হতে পারে। কাগজে কলমে রিয়াল মাদ্রিদের কাছে এমন একটা স্কোয়াড আছে যেখানে তারা আসলেই চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সটে প্রভাব বিস্তারকারী ফুটবল খেলতে পারে। বিশেষ করে আপনি যদি ফাইনাল থার্ডের অ্যাবিলিটি দেখেন, ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগে সবসময় চ্যাম্পিয়ন মেন্টালিটির একজন ফুটবলার। এর পাশাপাশি কিলিয়ান এমবাপে যেভাবে রিয়াল মাদ্রিদে নিজের ফর্মটায় ফিরে পেয়েছেন, সব মিলিয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপের দিকে কিন্তু নজর থাকবে ফাইনাল থার্ডে। এই ট্রাইডেন্টের তুলনামূলক কম আলোচিত নাম রদ্রিগোর কথা আমি আলাদা করে বলতে চাই। রদ্রিগোও কিন্তু ভালো একটা সার্ভিস দিচ্ছেন, হয়তোবা অতটা হাইলাইটেড হচ্ছে না। তবে একটা সমস্যার জায়গা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে ফেস করতেই পারে। এটা যদি লুকা মডরিচ, চুয়েমেনি এবং কামাভিঙ্গা সমৃদ্ধ একটা মিডফিল্ড হয়, যেহেতু জুড বেলিংহাম এক্ষেত্রে ইয়েলো কার্ড জনিত সাসপেনশনের কারণে খেলতে পারছেন না, তাহলে নাম্বার গেমে অর্থাৎ মিডফিল্ডটাকে ওভারলোড করে রেখে অ্যাথলেটিকো মাদ্রিদ, ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ এখানে নিউমেরিক অ্যাডভান্টেজ নিতে পারে এবং গেমের অধিকাংশ সময় আসলে নিজেদের কন্ট্রোলে রাখতে পারে। বিশেষ করে আপনি যদি অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডে ডিপল এবং ব্যারিওসের পাশাপাশি হোয়াইট মিডফিল্ডার হিসেবে সিমিওনে, লিনোর ওভারঅল এই সিজনে পারফরমেন্স দেখেন এবং এই জিনিসটা বা এই ফ্যাক্টরটাও মাথায় রাখেন যে হুলিয়ান আলভারেস এবং আতোয়ান গ্রিজমান যে স্পট থেকে শুরু করেন না কেন, তাদের দুজনের মধ্যে যে কোনো একজন যে কোনো সময়ে কিন্তু মিডফিল্ডে নেমে আসেন যথেষ্ট হাই ওয়ার্ক রেটের প্লেয়ার। সেক্ষেত্রে মনে হয় মিডফিল্ডে কন্ট্রোল রাখার জায়গাটাতে রিয়াল মাদ্রিদের কাছে আসলে চ্যালেঞ্জ থাকছে। অন্যদিকে ফেদেরিকো ভালভার্দে যদি ফিরেও আসেন, রাইট ব্যাক পজিশনে খেলবেন নাকি মিডফিল্ডে, আসলে তার প্রেফার্ড একটা রোল পাবেন, সেটাও একটা দেখার ব্যাপার। ইনজুরি ফেরত ভালভার্দেও কিন্তু এখানে একটা ট্রাম্প কার্ড কালো আঞ্চলিকটির জন্য হতেই পারে না। আমি অ্যাথলেটিকো মাদ্রিদ প্রসঙ্গে যদি একটু বলি, হুলিয়ান আলভারেস এবং আতোয়ান গ্রিজমান, বিশেষ করে আলভারেস যে ফর্মে আছেন, গোল স্কোরিং যে ফর্মে আছেন, সেটা অ্যাথলেটিকোর জন্য একটা চিন্তার কারণ হতে পারে। এই দুই প্লেয়ারের অর্থাৎ আলভারেস এবং গ্রিজমানের হাই ওয়ার্ক রেট পুরো মাঠ দাপিয়ে খেলাটা সবসময় অ্যাথলেটিকো মাদ্রিদকে অ্যাডভান্টেজ দিয়েছে। এখন প্রশ্নের জায়গাটা হবে অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্স লাইনটা আসলেই রিয়াল মাদ্রিদের এই এতটা শক্তিশালী অ্যাটাকটাকে আটকে রাখতে পারবে কিনা। এখানে ক্লেমো লংলে, গিমেনেজ, লরেন্তে বা ইয়রন্তে, গালান যারাই আছেন কেনা, তাদেরকে আপনার ওভারঅল একটা ব্যালেন্স ডিফেন্স লাইনের কথাই কিন্তু বলবে। এবং গোলকিপার হিসেবে যদি ইয়ান ওবালাক স্টার্ট করেন, তাহলে হয়তো বা অ্যাথলেটিকো মাদ্রিদ কনফিডেন্সের জায়গা থেকে একটা ভালো অবস্থানে থাকবে। তবে নিজেদের দিনে একজন ভিনিসিয়াস জুনিয়র, নিজের দিনে একজন কিলিয়ান এমবাপে আসলে কি করতে পারেন সেটা নিয়ে তো আসলে বিস্তারিত আলোচনা করার দরকার নেই, নামগুলো এনাফ। তাই এখানে রিয়াল মাদ্রিদের ফাইনাল থার্ডের অ্যাবিলিটি বনাম আসলে ডিয়েগো সিমিওনের এই ডিফেন্স লাইনটা তাদেরকে আটকানোর মতো অ্যাবিলিটি রাখে কিনা, এই ব্যাটলটা দেখার মতো হচ্ছে। ডিয়েগো সিমিওনের এ দলটা ফাইনাল থার্ড মিডফিল্ডের অ্যাক্টিভিটিতে এ সিজনে বেশ পজিটিভ বেশ কয়েকটা ফেস কাটিয়েছে। তবে ডিফেন্সে এখনও বড় রকমের পরীক্ষা বাকি। আমার কাছে তো মনে হয় অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সে একটা বিশাল পরীক্ষা হবে এই ম্যাচ। দুটো দলের কোচ সম্পর্কে কয়েকটা কথা একেবারে না বললে নয়। কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে জানেন কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা ক্রুশাল ম্যাচের টাইম ম্যানেজ করতে হয়, কিভাবে ম্যাচের মধ্যে ওই 15-20 মিনিট খুঁজে বের করতে হয় যে 15-20 মিনিটে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা রিল্যাক্স করতে পারেন, আবার শেষের দিকে এসে 10-15 মিনিটে পুরো গেমটা প্রতিপক্ষের কাছ থেকে বের করে আনতে পারেন। তাই একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত এখানে অ্যাথলেটিকোকে ফাইট করতে হবে। রিয়ালের বিপক্ষে এই গেম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটা দিনে আমি বলি গেম ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছি বা টাইম ম্যানেজমেন্ট বলতে বোঝাতে যাচ্ছি, পুরো ম্যাচে আপনি দেখবেন নানা ফেজে রিয়াল মাদ্রিদ আসলে ইন্টেন্সিটি কন্ট্রোল করে। শেষের 15 মিনিটে রিয়াল মাদ্রিদের ওই হাই ইন্টেন্সিটির বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ সে চাপটা সামলাতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। ক্লিয়ার কাট চ্যাম্পিয়ন্স লিগের খুবই ইন্টারেস্টিং একটা ফেজ আমরা দেখতে পাচ্ছি।
এই ম্যাচটা তাই একেবারে না দেখলেই নয়। ধন্যবাদ সবাইকে।